হ্যালো সবাইকে। সো আমাদের 7:30 বেজে গিয়েছে অ্যান্ড আমরা সময় মতন একদম লাইভে চলে এসেছি। আমরা আগের দিন যেখান থেকে লাইভটা রেখেছিলাম আমরা ওই জায়গা থেকে আজকে স্টার্ট করব। আমরা একটু অপেক্ষা করি, ভিউয়ার্স একটু বাড়লেই আমরা আজকের ক্লাসটা স্টার্ট করে দিব। সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্টে জানান। চারজন আমাদের অলরেডি ভিউয়ার্স চলে এসেছে। আমরা আর একটু অপেক্ষা করি, আমাদের অ্যারাউন্ড 10 to 15 পিপল হয়ে গেলেই আমরা আজকে লাইভটা স্টার্ট করে দিব। সবাই একটু কমেন্টে জানান সবার দিন কেমন গেল, কেমন আছেন সবাই। আই হোপ সবাই ভালো একটা দিন গিয়েছে সবার। একজন আকিব রহমান লিখেছে, হ্যালো আপু। হ্যালো, নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কাজী সাইমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবন্তী, হ্যালো। আমরা একটু অপেক্ষা করি, আমরা কিছুক্ষণের মধ্যেই লাইভটা শুরু করে দিব। ইফতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোপ ইউ আর হ্যাভিং আ গ্রেট ডে। কেমন আছেন আপনারা সবাই? নাইম, আলহামদুলিল্লাহ। How about you? Oh, I'm good. I've been busy, but it was a good day. It still is a good day. আপনাদের সবার আইএলটিএস প্রিপারেশন কেমন যাচ্ছে একটু জানাবেন কমেন্টে। একটু জানতে চাই আপনাদের জীবনে কি চলতেছে। রোজি হক, হ্যালো, হাই। কাজী সাইমন লিখেছেন আলহামদুলিল্লাহ। বাহারুদ্দিন, হ্যালো। হ্যালো, থ্যাঙ্কস ফর জয়নিং। আমরা আর একটু অপেক্ষা করেই আমরা আজকে লাইভটা স্টার্ট করে দেব। সো টেকনিক্যালি আমাদের আগের দিন লাইভটা আমরা রেখেছিলাম প্যাসেজ 2 এর কমপ্লিশন অ্যান্ড প্যাসেজ 3 আমরা একটু পড়েছিলাম পুরাটা লাইন বাই লাইন, প্লাস আমরা কিছু নোটসও নিয়েছিলাম। সো আজকে আমরা চেষ্টা করব ওই নোটগুলার আদলে, নোটগুলাকে ফলো করে আমরা ওই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি নাকি এটা দেখার। পাশাপাশি অবশ্যই কোয়েশ্চেনের সাথে রিলেভেন্ট যে টার্গেট লোকেশনগুলো আছে আমরা এগুলাও স্টার্ট করব। উমি লিখেছেন, হাই আপু। হ্যালো, নাইস টু মিট ইউ। আপু প্লিজ স্পিক ইংলিশ, নট বেঙ্গলি। ইয়াস, ইংলিশে বলতেই পারবো, বাট দেখা যাবে যে আমাদের অনেক অডিয়েন্সরা বুঝতেছে না। সো সবার জন্য একটা বেটার মিডিয়াম আই উড সে যে বাংলা ইংলিশ দুইটা মিলাই বলা। হ্যালো আপু, হ্যালো। ক্লাসটা কি কি বার হয় একটু বলবেন? মিম আপু লিখেছেন, সো আমাদের এই ক্লাসটা হবে প্রতি শনিবার এবং বুধবার 7:30 থেকে 8:30 পর্যন্ত। আশা করি প্রতি শনিবার এবং বুধবার জয়েন করতে পারবেন আপনারা সবাই। অলরাইট, চলেন আমরা আজকের ক্লাসটা স্টার্ট করে দিই তাহলে। আমরা গল্পও করব, আজকে ক্লাসও দেখব, সমস্যা নেই। তো আস্তে আস্তে দুইটাই হবে। তো আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হলো ক্যামব্রিজ 19 এর রিডিং টেস্ট 1 এর প্যাসেজ 3 থেকে। আগের দিন আমরা প্যাসেজ 2 পর্যন্ত করেছিলাম, আজকে প্যাসেজ 3 এর প্যাসেজ পড়ার পরে আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে আমরা ওখান থেকে স্টার্ট করব। কারণ আগের দিন কিন্তু আমরা প্যাসেজ পড়ার পাশাপাশি আমরা প্রত্যেক প্যাসেজের পাশে, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু ছোট ছোট কিছু নোটস নিয়েছিলাম যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কিওয়ার্ড হিসেবে বা ক্লু হিসেবে কাজ করবে। সো চলেন আমরা একটু স্টার্ট করি, চলে যাই আমরা প্যাসেজ 3 তে।
সো আমরা স্টার্ট করছি এখন কোয়েশ্চেন নাম্বার 27 থেকে, বিকজ প্যাসেজ 3 এর আমাদের কোয়েশ্চেনগুলো স্টার্ট হয়েছে 27 থেকে। দেখেন আমাদের এখানে কি লেখা আছে, চুজ দি কারেক্ট লেটার এ বি সি অর ডি, রাইট দি কারেক্ট লেটার ইন বক্সেস 27 to 30 অন ইয়োর আনসার শিট। তার মানে আনসারে আমাদেরকে যে পারফেক্ট যে কারেক্ট লেটারটা বসে ওইটাই আমাদের আনসার শিটে লিখতে হবে। সো প্রথম কোয়েশ্চেনটা একসাথে পড়ি চলেন। What point does the writer make about misinformation in the first paragraph? তার মানে প্রথম প্যারাগ্রাফে আমাদের প্যাসেজ 3 এর যে প্রথম প্যারাগ্রাফটা ওটাতে মিস ইনফরমেশন সম্পর্কে আমাদের রাইটার অ্যাকচুয়ালি কি পয়েন্ট উপস্থাপন করেছিলেন সেটাই আমাদেরকে কিন্তু দেখতে হবে। চলেন আমরা একটু ফার্স্ট প্যারাগ্রাফে মুভ করি। দেখেন, misinformation both deliberately promoted and accidentally shared। আমরা কিন্তু এই প্যারাগ্রাফটার পাশে দুইটা নোটস নিয়েছিলাম, সেগুলো কি ছিল আমাদের রিজনস অ্যান্ড স্প্রেডের পিছনে কারণগুলা। সো এই যে রিজনগুলা দেখেন এখানে বলতেছে কি, মিস ইনফরমেশন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে দুইভাবেই ছড়ানো হতে পারে, এবং এটা কিন্তু আরেকটা কথাও বলা ছিল অ্যাজ লং অ্যাজ ভার্বাল কমিউনিকেশন হ্যাজ এক্সিস্টেড। তার মানে শুরু থেকেই কিন্তু মিস ইনফরমেশন যে ছড়াচ্ছে এটার বিভিন্ন কারণ আছে। আরেকটা কথা এখানে বলা ছিল, ডিসিভিং আদার্স ক্যান অফার an apparent opportunity to gain strategic advantage, to motivate others to action, or even to protect interpersonal bonds। তার মানে আমরা এখানে জানতে পারতেছি কি, মিস ইনফরমেশন স্প্রেড করার পিছনের কারণগুলা এবং এক্স্যাক্টলি মানুষ কি কি কারণে স্প্রেড করে থাকে। এখন চলেন আমরা একটু অপশনস গুলা পড়ে আসি। অপশন এ, মিস ইনফরমেশন ইজ রিলেটিভলি রিসেন্ট ফেনোমেনন। এটা কি আসলেই? নট রিয়েলি। কেন? কারণ বলা হয়েছে যে ভার্বাল কমিউনিকেশন যখন স্টার্ট হয়েছে তখন থেকেই মিস ইনফরমেশন চলে আসছে। তার মানে কি, কথা বলা যখন স্টার্ট হয়েছে। তো এটা কিন্তু কোনোভাবেই আমরা নিতে পারছি না। এখন যে কাজটা করতেছি আমরা একটা একটা করে পয়েন্ট পড়ে পড়ে যেগুলো বাদ দিব, এটাকে বলে দি প্রসেস অফ এলিমিনেশন। এই এলিমিনেশন স্ট্র্যাটেজিটা ইউজ করে আমরা এমসিকিউ এর টাইমে কিন্তু কিছু কিছু পয়েন্টস অর যেগুলো আমাদের অপশনস দেওয়া আছে সেগুলো বাদ দিতে পারি। বিতে চলেন পড়ি, সাম পিপল ফাইন্ড ইট ইজি টু আইডেন্টিফাই মিস ইনফরমেশন। সো মিস ইনফরমেশন জিনিসটা আইডেন্টিফাই করার কোনো ওয়ে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু দেওয়া নাই। আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে আছে মিস ইনফরমেশন কেন ছড়ানো হয়, কিভাবে স্প্রেড করে, এই জিনিসগুলো। সো আমাদের অপশন বিও কিন্তু বাদ চলে যাচ্ছে। C, misinformation changes as it is passed from one person to another. Again, এই রিলেটেডও কোনো ইনফরমেশন আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু দেওয়া নাই। এটা বলা আছে যে হ্যাঁ, মানুষ একজন থেকে আরেকজন মিস ইনফরমেশন ছড়ায় কারণ তাদের ওটার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। একটা হতে পারে কাউকে মোটিভেট করা, কাউকে কোনো কাজে নামানো, বা নিজের কোনো ইন্টারপার্সোনাল বন্ডটাকে বাঁচানো। কিন্তু এই যে প্যাসিং বা ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা রিলেটেড কোনো ইনফরমেশন কিন্তু নাই। সো আমাদের এটাও কিন্তু আমরা বাদ চলে যাচ্ছে। বাকি থাকে কি আমাদের অপশন ডি, দেয়ার মে বি আ নাম্বার অফ রিজনস ফর দি স্প্রেড অফ ইনফরমেশন। মিলছে? মিলার কথা, বিকজ আমাদের ওখানে নোটসে ছিল রিজনস, এন্ড এইটাই আমাদের ফাইনাল আনসার। সো 27 এর আনসার ইজ ডি। চলেন আমরা একটু কিছু কমেন্ট গুলো পড়ে আসি। আমাদের এখানে উমিয়াপু লিখেছেন হ্যালো, তামিম হ্যালো, আনন্দিতা ইরেনা লিখেছে হ্যালো আপু, থ্যাংক ইউ, এই টেকনিকটা কাজে লাগবে অনেক। থ্যাংক ইউ সো মাচ। মনোযোগ দিয়ে একটু পড়তে বসার সময় এই টেকনিকগুলো কাজে লাগাবেন, তাহলে আই গেস যে সুন্দর করে রেজাল্টও ভালো আসবে। চলেন নেক্সট কোয়েশ্চেনে মুভ করি আমরা। আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো 28। 28-এ কি বলা আছে, what does the writer say about the role of technology? সো টেকনোলজির কাজ নিয়ে রাইটার আমাদেরকে কি বলছে এটা খুঁজে বের করতে হবে। এখানে আমাদের নিজেদের কোনো জাজমেন্ট বা বায়াসনেস আনলে কিন্তু হবে না। চলেন আমরা দেখি টেকনোলজির রোল নিয়ে রাইটার এক্স্যাক্টলি প্যাসেজে কি বলেছিল। সো আমরা যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফের কাজ শেষ, দেখেন টেকনোলজির কথাটা কিন্তু আমাদের সেকেন্ড প্যারাগ্রাফেই ছিল। ওখানে আমাদের একটা কথা আমরা লিখেছিলাম যে টেকনোলজি ইকুয়ালস টু মিস ইনফরমেশন অর টেকনোলজি অ্যাম্পলিফাইজ মিস ইনফরমেশন। এটার মানে কি,
যে টেকনোলজির কারণে এই মিস ইনফরমেশনের স্প্রেড হওয়ার জিনিসটা বা স্প্রেড হওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু আরো বেড়ে গিয়েছে। সো দেখেন, however we currently live in an era in which technology enables information to reach large audiences distributed across the globe, and thus the potential for immediate and widespread effect from misinformation now looms larger than in the past. তার মানে রোলটা এখানে কি করতেছে, টেকনোলজি হিতে বিপরীত হয়ে যাচ্ছে, কিন্তু কাজের চেয়ে অকাজ বেশি হচ্ছে। সেটা কি, yet the means to correct misinformation might over time be found in those same patterns of mass communication and of the facilitated spread of information. তার মানে এখানে আমরা টেকনোলজির যে কাজটা বুঝলাম সেটা কি, মিস ইনফরমেশনটাকে আরো বাড়াচ্ছে। সো চলেন আমরা একটু অপশনগুলো দেখে আসি। আমাদের 28-এ কি বলছে অপশন, আমাদের ফার্স্টে, it may at some point provide us with a solution to misinformation। তাহলে আমাদেরকে কি বললো 28-এ, যে কোনো একটা পয়েন্টে গিয়ে আমাদেরকে হয়তো বা মিস ইনফরমেশনের সলিউশন টেকনোলজি দিতে পারে। সো টেকনোলজি একটা কাজ করছে, আমাদের কি মিস ইনফরমেশন বাড়াচ্ছে, কিন্তু এরকম একটা কথাও কিন্তু ওখানে ছিল, সেটা কি, যে over time yet the means to correct in misinformation might over time be found in those same patterns। তার মানে যেখানেই ঝামেলা হচ্ছে সেখানেই হয়তো বা সময়ের সাথে সাথে সলিউশন গুলা পাওয়া যাবে। এরপরেও আমরা প্রথম অপশনটা দেখি, জীবনেও আমরা কিন্তু সলিউশনস গুলা চুজ করব না, আমরা বাকি সবগুলো একবার চেক করে নিব। সো বি, it could fundamentally alter the way in which people regard information। সো একটা মানুষ বা কোনো গ্রুপ অফ পিপল ইনফরমেশনকে কিভাবে পারসিভ করবে, এইটা নিয়ে কিন্তু কোনো ইনফরমেশন আমাদের সেকেন্ড প্যারাগ্রাফে দেওয়া নেই। সো এটা আমাদের বাদ চলে যাচ্ছে। এরপর সি, it has changed the way in which organizations use misinformation। again, কিভাবে কোনো অর্গানাইজেশন ইনফরমেশন ইউজ করবে এই জিনিস নিয়ে আমাদের কোনো ইনফরমেশন সেকেন্ড প্যারাগ্রাফে কিন্তু ছিল না। It has made it easier for people to check whether information is accurate। এই আলাপটা আমাদের প্যাসেজে অনেক পরে গিয়ে আসছে, কিন্তু এই সেকেন্ড প্যারাগ্রাফে কিন্তু টেকনোলজির রোল বা টেকনোলজির কাজ যেখানে হচ্ছে সেটা নিয়ে কিন্তু, সেখানে কিন্তু আমাদের এইটা নিয়ে কোনো কথা বলা নেই। তার মানে আমাদের অপশন এ ইজ দি রাইট আনসার। কেন? কারণ বলাই হয়েছে ইট মে অ্যাট সাম পয়েন্ট, যেটা আমাদের ওই যে প্যাসেজের ওভার টাইম ওইটার সাথে রিলেট করতেছে, প্রোভাইড আস উইথ আ সলিউশন টু মিস ইনফরমেশন। তার মানে মিস ইনফরমেশন ছড়ানোর পাশাপাশি আমরা মিস ইনফরমেশন কিভাবে কারেক্ট করতে হবে বা এটা আটকাতে হবে কিভাবে, ওইটার সলিউশনও হয়তো বা টেকনোলজির মাধ্যমে আমরা পেয়ে যাব। এরপর আমরা চলে যাই 29-এ। 29-এ আমাদের আসছে কি, হোয়াট ইজ দি রাইটার ডুইং ইন দি ফোর্থ প্যারাগ্রাফ। ক্লিয়ারলি বলে দিছে ফোর্থ প্যারাগ্রাফে রাইটার এক্স্যাক্টলি কি করতেছে। আমরা দৌড় দিয়ে ফোর্থ প্যারাগ্রাফে চলে যাই, চলেন। 1 2 3 4। সো আমরা এখন যেহেতু সলভ করছি এটা লাইভে, আমরা লাইভে সলভ করার পাশাপাশি আপনারা যেটা করতে পারেন, আপনাদের কাছে যদি বই থাকে ক্যামব্রিজ 19-এর, ওইটা পাশে নিয়ে বসতে পারেন, তাহলে হয়তো বা আপনাদের এই পয়েন্টগুলা কানেক্ট করতে ইজিয়ার হবে। অথবা ফোনেও স্প্লিট স্ক্রিন অপশনটা ইউজ করে কিন্তু আপনি ওই ক্যামব্রিজের 19টা দেখার পাশাপাশি এই লাইভটাও দেখতে পারেন। সো চলেন আমরা ফোর্থ প্যারাগ্রাফে চলে আসছি। অ্যাট লিস্ট 3 অবজারভেশনস related to misinformation in the contemporary mass media environment warrant the attention of the researchers। সো আমাদের এখানে আমাদের পয়েন্টসগুলো কি ছিল, 4 নম্বর প্যারাগ্রাফে আমরা লিখছিলাম কিন্তু যে 3টা অবজারভেশন, রাইট, 3 অবজারভেশন। সো চলেন বাকিটুকু একটু পড়ে নেই। ফার্স্ট অফ অল, people who encounter misinformation tend to believe it। একটা কথা বলা হয়েছে কি, যে মানুষ যারা মিসইনফরমেশন শুনে ফেলে সাথে সাথে ওটা কিন্তু অনেক ক্ষেত্রে বিলিভ করে ফেলে। এরপর অ্যাট লিস্ট ইনিশিয়ালি মানে প্রাইমারিলি হয়তো বা ওরা ওটা বিশ্বাস করে। সেকেন্ডলি, ইলেকট্রনিক and print media often do not block many types of misinformation before it appears in the content available to large audiences। তার মানে প্রিন্ট মিডিয়ার একটা কথা বলা ছিল যে ওরা ব্লক করে না। ফার্স্টের কথাটা কি, 3টা অবজারভেশন বলে আমাদের কিন্তু 3টাই বলা হয়েছে। একটা কি, মানুষজন হুট করে মিসইনফরমেশন পেয়ে বিলিভ করে ফেলে, বিশ্বাস করে ফেলে। সেকেন্ডটা, প্রিন্ট মিডিয়া কি করে, ব্লক করে না বেশিরভাগ ক্ষেত্রে। এন্ড থার্ড কি লেখা আছে, থার্ডলি
Countering misinformation once it has enjoyed wide exposure can be a resource intensive effort. তার মানে কি বলা হচ্ছে, একটা মিসইনফরমেশন যখন অলরেডি ছড়ায় যায়, ওইটাকে আবার কাউন্টার করা, ওই লার্জ অডিয়েন্সের গ্রুপের মধ্যে গিয়ে ওইটার সলিউশন বের করা, ওইটা কিন্তু অনেকটুকু রিসোর্স ইন্টেন্সিভ একটা এফোর্ট বা একটু কষ্টদায়ক হয়ে যায়, কারণ ওখানে অনেক খরচ টরচ করতে হবে। সো এবার চলেন আমরা অপশনগুলো একটু পড়ি। 29 আমাদেরকে কি বলছে, ফোর্থ প্যারাগ্রাফে রাইটার কি করতেছে, চলেন পড়ি। এ, comparing the different opinions people have of misinformation। তাহলে এখানে কোনো দুইটা মানুষের বা দুইয়ের বেশি মানুষের কি মিস অপিনিয়ন গুলোকে কম্পেয়ার করা হচ্ছে কিনা, জিনিসটা কিন্তু এমন না, কোনো কম্প্যারিজন কিন্তু আমাদের ওখানে দেওয়া হয়নি। দেওয়া হয়েছে কি তিনটা অবজারভেশন, যেগুলো পড়ে আমাদের কাছে মনে হয়েছে এগুলো অ্যাকচুয়ালি challenges or problems, just not observations. এরপর বি, explaining how the effects of misinformation have changed over time। তাহলে মিসইনফরমেশনের ইফেক্ট টাইমের সাথে হয়ে কিভাবে চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটা নিয়েও কিন্তু বলা নাই। বলা হয়েছে যে মিসইনফরমেশনের জন্য কি কি হয়ে থাকে, কিন্তু টাইমের সাথে চেঞ্জ হয়েছে এরকম কোনো ইনফরমেশন ছিল না। তো আমাদের এই দুটা কিন্তু বাদ। এরপর সি, আউটলাইনিং which issues connected with misinformation are significant today। সো আউটলাইন করা যে এখন মিসইনফরমেশনের সাথে কোনগুলা সিগনিফিকেন্টলি কানেক্টেড। অথবা আরেকটা জিনিস দেখেন, এখানে দেওয়া আছে টুডে, শুধুমাত্র কি বর্তমানের কথা এখানে বলা হয়েছে? নট রিয়েলি, এখানে কিন্তু পাস্ট প্রেজেন্ট দুইভাবেই জেনারেলি একটা কথা বলা হয়েছে। লাস্টেরটা দেখি, ডিসক্রাইবিং দি অ্যাটিটিউড অফ পলিসি মেকার্স টুয়ার্ডস মিসইনফরমেশন ইন দি মিডিয়া। তার মানে 29-এ আমাদের দেখেন কি বলছে, পার্টিকুলারলি অ্যাটিটিউড অফ পলিসি মেকার্স। আমাদের কিন্তু পলিসি মেকারদের অ্যাটিটিউড নিয়ে কোনো ইনফরমেশন ছিল না। ক্লোজেস্ট অপশন কোনটা আমাদের দেখেন, সি, আউটলাইনিং হুইচ ইস্যুস। ক্লিয়ারলি বলা হয়েছিল তিনটা অবজারভেশন, অবজারভেশন অ্যান্ড ইস্যুস। আমরা কি বলছিলাম, অবজারভেশন গুলা কিন্তু অনেকটা চ্যালেঞ্জেস এর মতন। তার মানে আমাদের এই চ্যালেঞ্জেস গুলো এখানে চলে আসতেছে। দেখেন, কানেক্টেড উইথ মিস ইনফরমেশন আর সিগনিফিকেন্ট টুডে। তার মানে তিনটা যে অবজারভেশন যেগুলো এখন মিস ইনফরমেশনের সাথে জড়িত বা কানেক্টেড, ওগুলা নিয়েই কিন্তু আমাদের অপশন সি তে বলা হয়েছে। সো 29 এর আনসার ইজ সি। চলেন আমরা একটু কমেন্ট গুলো দেখে আসি। তাসনিম খান, হ্যালো। অ্যানি, হ্যালো, থ্যাঙ্কস ফর জয়নিং। সুজলও জয়েন করেছে। একজন লিখেছে, আপু আপনার মতো কেউ ধরে ধরে বুঝাই দিলে আইএলস এ 9 পেতাম। অ্যাকচুয়ালি নট রিয়েলি, আপনার নিজেরও পড়ালেখা করতে হবে, শুধু আমি বুঝাইলেই হবে না। আপু তৌহিদ তন্ময় লিখেছেন, আপু সামনের উইকে এক্সাম, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলেন। প্রথম টিপস হলো যে আপনার একটু পড়তে বসতে হবে এবং মনোযোগ দিয়ে বসতে হবে, যেহেতু আপনার সামনে জাস্ট 7টা দিন আছে। সো অ্যাকচুয়ালি ওয়ার্ক অন দি উইক এরিয়াস, যেখানে আপনার মনে হচ্ছে যে আপনার একটু কাজ করা দরকার। এবং পাশাপাশি ট্রিক্স, আপনি যদি কোনো শর্টকাট খুঁজে থাকেন, অ্যাকচুয়ালি কোনো শর্টকাট কিন্তু নাই, কিন্তু যেটা করতে পারেন আপনি নিজে একটু মনোযোগ দিয়ে প্রিপারেশন নেন। অবশ্যই রিডিং এর ক্ষেত্রে, লিসেনিং এর ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো আগে পরে কিওয়ার্ড মার্ক করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি একটু মনোযোগ দিবেন যাতে আপনার প্রিপারেশনের পাশাপাশি আপনার দোয়া দুরুদ সবকিছুও ঠিক থাকে, কারণ এখানে কিন্তু প্রিপারেশনের পাশাপাশি আপনার সব দিক থেকে একটু ফেভারেবল একটা সিচুয়েশন হতে হবে। অলরাইট, নিপা আক্তার, হ্যালো। গ্রামারের জন্য জাবিন লিখেছেন, গ্রামারের জন্য অনেক প্রবলেম ফেস করছি, কি করা যায়? অ্যাকচুয়ালি গ্রামারের জন্য যদি আপনি পার্টিকুলারলি হাতে সময় থেকে থাকে, তাহলে আমাদের যে ফাউন্ডেশন গ্রামার অ্যান্ড রাইটিং, এই কোর্সটায় আপনি ভর্তি হয়ে দেখতে পারেন। এবং পাশাপাশি আইএলস এর জন্য যদি গ্রামার প্র্যাকটিস করার জন্য আপনার যদি হাতে সময় একদমই কম থাকে, তাহলে কেমব্রিজের পার্টিকুলারলি একটা গ্রামারের উপরে বই আছে, সেটাও আপনি ঘেটে দেখতে পারেন। বাট আই উড সাজেস্ট যে আপনি গ্রামার কোর্সটা নিয়ে দেখতে পারেন, তাহলে আপনার জন্য হয়তোবা সুবিধা হবে, কারণ আমাদের গ্রামার কোর্সে একদম বেসিক টু অ্যাডভান্স যে গ্রামার, যেটা অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফ ইমপ্লিকেশনস আছে, ওই গ্রামারগুলোই কিন্তু করানো হয়ে থাকে। আপু নেক্সট উইকে আমার এক্সাম, এই সময়টা কি করতে পারি, কি কি করা উচিত?
সো নেক্সট উইকে এক্সামের জন্য যেটা আমাদের তৌহিদ তন্ময় ভাইকে আমরা বলেছিলাম, যেটা করতে পারেন, আগে আপনি একটু মনোযোগ দিয়ে খুঁজে দেখেন যে আপনার এক্স্যাক্টলি কোন কোন পয়েন্টে সমস্যা হচ্ছে, ওই টার্গেট এরিয়াগুলোর উপর একটু কাজ করেন। অ্যান্ড যদি মনে হয় যে আপনার বেশি স্ট্রেস হয়ে যাচ্ছে, আই উড সাজেস্ট যে বেশি প্রেশার না নিয়ে জাস্ট মোটামুটি স্ট্র্যাটেজি কোনটা আপনার কাজ করছে সেটা একটু দেখেন, ঠিক আছে? সো আই উড সাজেস্ট যে যেহেতু এক সপ্তাহ সময় আছে আপনার কাছে, আপনি জাস্ট 5 দিন একটু খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, নিজের উপরে যত প্রেশার দেওয়ার দেন, কিন্তু এরপরের লাস্টের যে 2 দিন, ওই 2 দিন একটু চিল মুডে থাকবেন এবং একটু রিল্যাক্সড অবস্থায় থাকবেন। কারণ এক্সামের ঠিক আগ পর্যন্ত নিজেকে যদি আপনি প্রেশার দিয়ে ফেলেন, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি এক্সামের দিন গিয়ে আপনি অনেক বেশি স্ট্রেসড আউট হয়ে যাচ্ছেন। সো এটা করার দরকার নেই। নাভিদ ভাই লিখেছেন, আপু স্পোকেন কিভাবে ইমপ্রুভ করব। তো আপনি যেটা করতে পারেন ভাইয়া, আপনি হলো একটা করা যায় যে বাসায় যদি কোনো বড় ভাই বড় বোন থেকে থাকে বা ছোট ভাই ছোট বোন থেকে থাকে, তাদের হেল্প নিয়ে দেখতে পারেন। কিন্তু সমস্যা হলো যে তাদের হেল্প যদি আপনি নিতে চান, বড় ভাই বড় বোন জীবনেও আপনার কথা শুনবে না, আর ছোট ভাই বোনকে আপনি এক জায়গায় কখনোই বসায় রাখতে পারবেন না যে বসে আপনার স্পিকিংটা শুনবে। সেটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। এখন চ্যাট জিপিটিতে একটা লিমিটেশন আছে, একটা টাইম লিমিট, সেটা হলো 1 ঘন্টার জন্য। আপনি যেটা করতে পারেন, জেমিনাই, ওই জেমিনাইতে গিয়ে আপনি কিছু স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। যদি পার্টিকুলারলি আইএলস এর জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, তাহলে যেটা করতে পারেন, আপনি জেমিনাইকে একটা প্রম্পট দিবেন যাতে সে আপনার জন্য একজন স্পিকিং এক্সামিনার হিসেবে কাজ করে এবং আপনাকে যেন একটা সুন্দর করে ফিডব্যাক দেয়। এরকম করে প্রম্পটটা যদি সাজিয়ে দেন, তাহলে অনেকাংশে আপনার জন্য হেল্প হবে। মাহিন নিশান ভাই লিখেছেন, ঐশী ম্যাম ইজ দি বেস্ট ইন দি বিজনেস, হার টিপস অ্যাকচুয়ালি ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ, ইটস সো নাইস যে আপনাদের অ্যাকচুয়ালি কাজে লাগছে স্ট্র্যাটেজিসগুলা। আশা করি যে আপনারা অনেক ভালো স্কোরস পাবেন এবং আমাকে অবশ্যই নিজের স্কোরসগুলা জানাবেন। অলরাইট, এবার একটু পড়াশোনায় ফেরত আসি, আমরা আবার নেক্সটে গল্প করব। তো চলেন চলে আসি নাম্বার 30, কোয়েশ্চেন নাম্বার 30. What point does the writer make about regulation in the USA? রেগুলেশনের কথা আমরা মনে আছে যে আমরা প্যারাগ্রাফের পাশে লিখেছিলাম যে ফেইল্ড রেগুলেটরি অ্যাটেম্পটস, এই জিনিসটা কিন্তু লিখেছিলাম, মানে কাজ কিন্তু ওদের অত ভালো হয় না, ওরা যাই করে। সো দেখেন, আমরা চলে যাই এবার ওই প্যারাগ্রাফটার পাশে, নাম্বার 30। অলরাইট, সো আমাদের যে রেগুলেটরি প্যারাগ্রাফ সেটা হলো এইটা, ঠিক আছে, ইউনাইটেড স্টেটসের। সো এখানে এক্স্যাক্টলি আমাদের কি ছিল, যে ওদের রেগুলেটরি মেজার্স গুলো কি ছিল। সো চলেন আমরা যদি একটু দেখি যে ইন সাপোর্ট অফ দিস ওয়ান মাইট কনসিডার দি নেচার অফ রেগুলেটরি স্ট্রাকচার্স। কারণ ওরা সবসময় কি করে, ওরা সবসময় পোস্ট হক ডিটেকশনের দিকে বেশি মনোযোগ দেয়। ওরা কিন্তু একটা ঘটনা হয়ে যাওয়ার পরে এরপরে সেটাতে ওরা ফোকাস করে। এছাড়াও আরেকটা জিনিস ছিল, সেটা কি ছিল, ব্যাড অ্যাড প্রোগ্রাম। এটা নিয়েও কিন্তু আমরা পড়েছিলাম যে এটা করা হলেও, এগুলা লডেবল অ্যান্ড ইউজফুল হলেও ডু নট কিপ ফলস অ্যাডভার্টাইজিং অফ দি এয়ারওয়েজ। মানে ওরা যত রেগুলেটরি মেজার্সই নিয়েছে, সবগুলাতেই কিন্তু একটা না একটা ঘাটতি ছিল। সো চলেন এবার আমরা একটু পয়েন্টস গুলা পড়ে আসি, অপশনস গুলা কি দেওয়া আছে আমাদের কাছে। দেখেন, what point does the writer make about regulation in the USA? এতে কি দেওয়া আছে, the guidelines issued by FDA need to be simplified. সো এফডিএ যে গাইডলাইন গুলো, সেগুলোতে সিম্পলিফাইড করতে হবে বা আরো সহজ করতে হবে, এমন কোনো কথা কিন্তু আমাদের এখানে বলা নাই, ঠিক আছে। এবং বিতে কি দেওয়া আছে, রেগুলেশন ডাজ নট এফেক্ট পিপলস অপিনিয়ন অফ নিউ প্রেসক্রিপশন ড্রাগস। সো পিপলস অপিনিয়ন এবং এটার উপরে রেগুলেশনের প্রভাব, এটা নিয়ে কোনো কথাই নেই এখানে, ঠিক আছে। সি, the USA has more regulatory bodies than most other countries. সো অন্যান্য কান্ট্রির সাথে কোনো কম্প্যারিজন আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে পাই নাই। এরপরে আমাদের আসতেছে ডি, রেগুলেশন ফেইলস টু প্রিভেন্ট মিস ইনফরমেশন। মিলতেছে, রাইট?
ফ্রম অ্যাপিয়ারিং ইন দি মিডিয়া। বলছিল না যে ওরা কিন্তু যত সুন্দরী প্রোগ্রামস বানাক এন্ড যত কিছুই করুক, অল দো লডেবল, এরপরে কি বলা ছিল যে এটা কিন্তু ডাজ নট কিপ মিস ইনফরমেশন অফ দি এয়ার ওয়েভস, রাইট? সো ওই লাইনটার সাথে ডাইরেক্টলি আমাদের ম্যাচ হয়ে যাচ্ছে ডি। সো 30-র আনসার ইজ অপশন ডি। চলেন আমরা নেক্সটে চলে যাই 31-এ। অলরাইট, সো 31-এ আমাদেরকে এখানে কি করতে হবে দেখেন, what happens when people encounter misinformation। তার মানে আমাদেরকে এখানে মাঝখান দিয়ে কিছু ওয়ার্ডস নাই, although people have blank, এটা দেখেন আমাদের কিন্তু সামারি কমপ্লিশন দেওয়া আছে এখানে, একটা সামারি কমপ্লিশন উইথ ক্লুজ, ঠিক আছে? সো সামারি কমপ্লিশন উইথ ক্লুজ যেটা, সেটা কি করব আমরা, যখন এক একটা ক্লুজ আমরা সিলেক্ট করে ফেলবো বা 100% শিওর হয়ে যাব যে এই ক্লুটাই আমার এখানে ওয়ার্ক করবে, আমরা তখন এই যে অপশনস গুলা যে আছে সেখান থেকে একটা করে ক্লু কেটে দিব, তাহলে জিনিসটা আমাদের চোখের জন্য অনেকটা ইজিয়ার হবে। সো চলেন আমরা ফার্স্টে একটু সামারিটা পড়ে কিওয়ার্ডস গুলা মার্ক করে ফেলি, এরপরে আমরা যাব আমাদের কাজে। সামারিতে কি বলা আছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল এনকাউন্টার মিসইনফরমেশন। তার মানে পার্টিকুলারলি মিসইনফরমেশনের সাথে এনকাউন্টার করার পরে বা পরিচিত হওয়ার পরে কি হয়, ওই জিনিসটাই এই পুরো প্যারাগ্রাফের মধ্যে আছে। Although people have blank to misinformation, there is a debate about precisely how and when we label something as true or untrue। তার মানে debate, misinformation, people have blank to। সো দেখেন এখানে ফার্স্টে আমাদের আসতেছে পিপল, যদিও পিপল, ঠিক আছে, ব্ল্যাঙ্কের ঠিক আগে আর পরে যে ওয়ার্ডস গুলো আছে ওগুলা কিন্তু আমাদের খুবই স্ট্রং ক্লুজ হিসেবে কাজ করে, ঠিক আছে? সো দেখেন আমাদের ঠিক ব্ল্যাঙ্কের আগে আছে হ্যাভ, এর পরে আছে আমাদের টু। সো আমরা যখন আনসার সিলেক্ট করব তখন কিন্তু আমাদের আনসারটা গ্রামাটিক্যালি অ্যাকিউরেট হচ্ছে নাকি এই জিনিসটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? সো এই যে ট্রু অর আনট্রু, এটা নিয়ে মনে আছে আমরা প্যাসেজে পড়েছিলাম যখন যে স্পিনোজা ডেকার্টে ওদের দুইজনের কথা পড়তেছিলাম, যে ওদের দুইজনের মধ্যে কিন্তু একটা ডিবেট হয়েছিল, ফিলোসফিক্যাল ডিবেট, কি এই যে সত্য মিথ্যা আমরা কখন প্রমাণ করব বা এক একটা ইনফরমেশনকে আমরা কখন অ্যাকচুয়ালি ক্যাচ করব যে সেটা সত্যি নাকি মিথ্যা, ঠিক আছে? সো চলেন আমরা এইটুকু আগে পড়ে নেই পুরাটা, এরপর আমরা প্যাসেজে মুভ করব। The philosophers Descartes and Spinoza had, এই যে নামগুলো আমাদের চলে আসছে, Descartes and Spinoza had blank about how people, ওনাদের দুইজনেরই কিন্তু আর্গুমেন্টস ছিল, রাইট, had blank about how people engage with information। সো মানুষজন কিভাবে ইনফরমেশন জিনিসটার সাথে এঙ্গেজড হচ্ছে এই জিনিসটা এখানে কিন্তু দুইজনের কথা নিয়ে বলা আছে। While Descartes believed that people accept or reject information after considering whether it is true or not, Spinoza argued that people accepted all information they encountered and by default misinformation and did not verify or reject until afterwards। Clearly দুইজনের যে আইডিয়াগুলা, ওই আইডিয়াগুলাকে কিন্তু এখানে ছোট করে এক লাইনে জিনিসটাকে একসাথে প্রেজেন্ট করে দিছে। সেটা কি, যে ডেকার্টে বলতেছিল যে মানুষজন যখন একসেপ্ট আর রিজেক্ট করে ইনফরমেশন এবং কনসিডার করে না, কনসিডারিং ওয়েদার ইট ইজ ট্রু অর নট। আর স্পিনোজা কি বলে, যে মানুষজন ইনফরমেশন মিসইনফরমেশন সবকিছুই আগে কনজিউম করে ফেলে, এরপরে সেটাকে গিয়ে লেবেল করে ট্রু অর আনট্রু হিসেবে। মোর ওভার দেখেন এখানে একটা ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করতেছে আমাদেরকে বোঝানোর জন্য যে আইডিয়াটা একটু চেঞ্জ হচ্ছে এখানে। স্পিনোজা বিলিভড that a distinct blank is involved in these stages। তাহলে এই স্টেজগুলোর মধ্যে ডিস্টিংক্ট, সবচেয়ে আলাদা কোন জিনিসটা ইনভলভড সেটা আমরা খুঁজে বের করতে হবে। রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড ব্ল্যাঙ্ক ফর স্পিনোজাস থিওরি। আমরা কিন্তু দেখছিলাম যে রিসেন্ট যে রিসার্চার্সরা ওরা কিন্তু স্পিনোজার থিওরির সাথে বেশি একমত হচ্ছে, ঠিক আছে? সো আমরা দেখব যে এক্স্যাক্টলি এখানে কি কোন ওয়ার্ডটা পারফেক্টলি বসেন। ইট উড অ্যাপিয়ার দ্যাট পিপল অ্যাকসেপ্ট অল এনকাউন্টার্ড ইনফরমেশন অ্যাজ ইফ ইট ওয়ার ট্রু। তার মানে এটা আসলে প্রমাণ করা যায় যে মানুষজন যে ইনফরমেশনটা প্রথম শুনে ওটাকে মানুষজন সত্যি হিসেবে কনসিডার করে। ইভেন ইফ দিস ইজ ফর অ্যান এক্সট্রিমলি ব্ল্যাঙ্ক অ্যান্ড ডু নট for an extremely blank and do not label the information as true or false until later। তার মানে এই পোরশনটা আর এই পোরশনটার মাঝখানে আমাদের যে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি আনসারটা কিন্তু ওই জায়গায় লুকায় আছে। পুরাটা পড়ে কিন্তু মনে হচ্ছে এটা পুরো একটা প্যাসেজ ধরে উঠায় বসায় দিছে, রাইট? সো
সারমর্ম বা সামারি যেটা, সেটা কি একটা রাইটিং পিসের একটা শর্টার ভার্সন। সো এই জিনিসটাই শর্টার ভার্সনটাই এখানে দেওয়া, ওই স্পিনোজা আর ডেকার্টের যে প্যারাগ্রাফটা, ওই প্যারাগ্রাফের শর্টার ভার্সন। এরপরে দেখেন, দিস ইজ কনসিস্টেন্ট with the fact that resources for skepticism and the resources for perceiving and encoding are in blank in the brain। তার মানে ব্রেইনের মধ্যে, ব্রেইনের রিলেটেড কোন কথা বলা আছে সেই আনসারটাই কিন্তু আমাদের এখানে হবে। সো চলেন এবার আস্তে আস্তে আমাদের এখানে যেহেতু মোটামুটি কিওয়ার্ডস গুলো চলে আসছে, আমরা আস্তে আস্তে আনসার গুলো খুঁজে বের করি। ফার্স্টে আমাদের কি, অল দ্য পিপল হ্যাভ ব্ল্যাঙ্ক টু মিসইনফরমেশন দেয়ার ইজ ডিবেট। চলে যাই আমরা ওই পার্টিকুলার প্যারাগ্রাফটায়, যাতে আমাদের আনসার খুঁজে বের করতে ইজিয়ার হয়। আচ্ছা, সো আমাদের অ্যাকচুয়ালি প্যারাগ্রাফটা শুরু হচ্ছে এখান থেকে এবং প্যারাগ্রাফটা শেষ হবে গিয়ে এখানে, ঠিক আছে? সো আমরা এখান থেকে স্টার্ট করি। Knowing what happens when people initially encounter misinformation holds tremendous importance for estimating the potential for subsequent problems. Although it is fairly routine for individuals to come across information that is false. Although দিয়ে স্টার্ট হয়েছে, ওখানে আমরা পড়ছিলাম কি, although people, right? Although it is fairly routine for individuals to come across information that is false, দেখি আমাদের কোনো অপশন মিলে নাকি। all the people have blank to misinformation, fairly routine মানে কনস্ট্যান্টলি কোনো কিছুর এক্সপোজারে থাকা, ঠিক আছে? দেখেন তো আমাদের এখানে আমাদের কোন অপশনটা যায়, দেখেন জি যাচ্ছে না আমাদের এখানে, frequent exposure। all the people have frequent exposure to misinformation, তার মানে আমরা কিন্তু এখানে ক্লিয়ারলি frequent observation as in অপশন জি, এটাকে আমরা আমাদের আনসার হিসেবে পিক করে ফেলতে পারি। সো 31 এর আনসার ইজ জি, ঠিক আছে? এরপরে ফিলোসফার্স ডেকার্টে এন্ড স্পিনোজা হ্যাড ব্ল্যাঙ্ক অ্যাবাউট দি পিপল। আচ্ছা দেখি আমরা কি বলতেছে ওরা। True and false garnered philosophical debate. The dilemma is neatly summarized by a contrast between how the 17th century philosophers René Descartes and Baruch Spinoza described human information engagement with conflicting predictions that only recently have been empirically tested in robust ways। তার মানে কি, ওনাদের দুইজনের নাম দিয়ে এখানে ক্লিয়ারলি বলা আছে যে neatly summarized by a contrast, right? দুইজনের কথার মধ্যে ক্লিয়ারলি একটা বিপরীত ধারা আছে। দেখেন তো এটার সাথে কোনো কিছু যায় নাকি, আমাদের এখানে ম্যাচ করে নাকি। কন্ট্রাস্ট আমরা জানি কি বিপরীত, রাইট? সো আমাদের এখানে 32 এর আনসার একদম ক্লিয়ারলি যায় না, যে ডিফারেন্ট আইডিয়াস, so had different ideas about how people engage। দেখেন আমরা যখন আনসারটা সিলেক্ট করব, সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবেন যে ক্লিয়ারলি এটা গ্রামাটিক্যালি অ্যাকিউরেট ভাবেই কিন্তু মুভ করতেছে। এরপরে আমাদের 33 স্পিনোজার কথা ক্লিয়ারলি বলা হচ্ছে যে স্পিনোজা বিলিভ দ্যাট আ ডিস্টিংক্ট ব্ল্যাঙ্ক ইজ ইনভলভড ইন দিস স্টেজেস, ঠিক আছে? সো স্পিনোজার এখানে আমরা যদি চলে যাই, চলেন, যেহেতু ডেকার্টে আর স্পিনোজার আমাদের ডিবেট হয়ে গেছে এখানে অলরেডি। Spinoza argued that people accept all encountered information or misinformation by default and then subsequently verify। তো এখানে আমাদের কি বলতেছে দেখেন, যে or reject it through a separate cognitive process। distinct শব্দটা পাইছিলাম, distinct এর direct synonym is separate, so separate cognitive process, cognitive is things related to this our brain, ঠিক আছে? সো চলেন আমরা দেখি এটা রিলেটেড কি আছে। কগনিটিভ প্রসেস, মেন্টাল অপারেশন, সো আমাদের এটার আনসার ইজ এইচ, 33H। এরপর রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড ব্ল্যাঙ্ক ফর স্পিনোজাস থিওরি। সো আমরা দেখি কি প্রোভাইড করছে। separate cognitive process. In recent decades, empirical evidence from the research teams of blank and blank at Harvard University, among others, has supported
স্পিনোজাস অ্যাকাউন্ট, পিপল অ্যাপিয়ার টু, তার মানে কি এখন যে রিসার্চ গুলো হচ্ছে সেগুলার এম্পেরিক্যাল এভিডেন্স, এই এম্পেরিক্যাল এভিডেন্স গুলা কিন্তু সাপোর্ট করতেছে স্পিনোজার আর্গুমেন্টকে। তাহলে চলেন আমরা একটু দেখি আমাদের আনসার কোনটা হবে। এম্পেরিক্যাল এভিডেন্স অ্যাজ ইন এখানে একদম ক্লোজলি কোনটা যাচ্ছে দেখেন, বি, অ্যাডিশনাল এভিডেন্স। তাহলে আমাদের 34 এর আনসার ইজ বি, অ্যাডিশনাল এভিডেন্স। এরপরে even if this is for an extremely blank and do not label the information as true or false, তাহলে আমরা একটু চলে যাই আবার ওই প্যারাগ্রাফে। People appear to encode all new information as if it were true even if only momentarily, ওখানে আমাদের only ছিল, momentarily মানে খুবই অল্প সময়ের জন্য, শর্ট পিরিয়ডের জন্য। তার মানে চলেন দেখি আমাদের ওখানে আছে নাকি অপশন কোনো, পাইছি আমরা অপশন momentarily। সো ই এর আনসার ইজ 35 এর আনসার ইজ ই, শর্ট পিরিয়ড, momentarily, এই দুইটাই সিনোনিম। এরপরে বাকি থাকতেছে আমাদের আর একটা অপশন, সেটা কি আমাদের দেখেন, this is consistent with the fact that the resources for skepticism and the resources for perceiving and encoding are in blank in the brain। তার মানে ব্রেন রিলেটেড কি কথা আছে আমরা একটু পড়ে আসি চলেন। momentarily পাইছি, এরপর থেকে পড়ি, and later tag the information as being either true or false, a pattern that seems consistent with the observation that mental resources for skepticism physically reside in a different part of the brain than the resources used in perceiving and encoding। তার মানে ব্রেইনের ডিফারেন্ট পার্টের কথা বলা হয়েছে। চলেন দেখি এটা রিলেটেড কোনো আনসার আছে নাকি আমাদের। আর ইন ব্ল্যাঙ্ক ইন দি ব্রেইন, তার মানে ডিফারেন্ট পার্ট, ডিফারেন্ট লোকেশন, এই দুটো মিলে, রাইট? সো আমাদের 36 এর আনসার ইজ সি। চলেন আমরা একটু 36 এ চলে আসছি, আমরা একটু কমেন্টস গুলা দেখে নেই। নাবিন লিখেছেন আপু 6.5 পাবো কিভাবে 3 মান্থ পরে। 6.5 কিভাবে পাবেন? আই উড সাজেস্ট যে আপনি আপনার টার্গেট আর এইমটাকে আরেকটু উপরে রাখেন। আপনি টার্গেট করেন 7.5, তাহলে দেখবেন যে ওখান থেকে যদি আপনি একটু নিচে আসেন তাহলে ধরেন অ্যাটলিস্ট 6.5 or 6 এটা পাবেন। কারণ আগে থেকেই যদি আপনি লো টার্গেট করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটাও ওরকম গা ছাড়া মতন হবে। সো প্রিপারেশনটা 6.5 পাওয়ার জন্য যেটা করতে হবে, একদম 3 মান্থস আপনি যদি কোর্সে ভর্তি হয়ে থাকেন আমাদের মেন্টরস আইএলটিএস এর, তাহলে 3 মান্থস রেগুলারলি আপনাদেরকে যে ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ যত ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক যা করানো হবে সব কিছু রেগুলারলি ফলো করা, কমপ্লিট করা। পাশাপাশি নিজের প্রিপারেশনের জন্য আপনি চাইলে কিছু সাপ্লিমেন্ট ম্যাটেরিয়ালসও ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি ক্যামব্রিজের কিছু সাপ্লিমেন্ট ম্যাটেরিয়ালস আছে, অনলাইনেই পাওয়া যায়, এগুলা কিন্তু চাইলে আপনি ইউজ করতে পারেন, আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে জিনিসটা। আপু গ্রামারের রুলস শেখার জন্য, জিহান লিখেছেন যে গ্রামারের রুলস শেখার জন্য কোন বইটা ভালো হবে। গ্রামারের রুলস এর পিছনে না দৌড়ায় আই উড সাজেস্ট যে আপনি অ্যাকচুয়ালি সেন্টেন্স ওয়াইজ শেখার চেষ্টা করেন, তাহলে অনেকটা ইজিয়ার হয়। আর যেহেতু আপনি বইয়ের নাম জানতে চেয়েছেন, সো আইএলস যদি আপনার আলটিমেটলি টার্গেট থাকে, আমি বলবো যে ক্যামব্রিজেরই একটা গ্রামারের বই আছে যেটা হলো গিয়ে আইএলস এর জন্য গ্রামার প্রিপারেশন এর জন্য ব্যবহার করা হয়। সো ওইটা আপনি একটু খুঁজে দেখতে পারেন। আইএলস আপনি এটা একটু লিখবেন যে ক্যামব্রিজ গ্রামার এরকম করে, অথবা আরেকটা যেটা করতে পারেন, আমাদের মেন্টরসের যে গ্রামার কোর্সটা আছে আপনি সেটাতেও ভর্তি হয়ে যেতে পারেন। ওখানে আপনাকে খুবই ডেলিকেট ভাবে একদম শুরুর থেকে এই গ্রামারগুলো দেখায় দেওয়া হয়। আলটিমেটলি আপনি ফুল প্যাকেজে যদি ভর্তি হন তাহলে স্পোকেন, গ্রামার আর আইএলস তিনটাই আপনার এখানে কভার হয়ে যাচ্ছে। সো আপনি ওই বইটা দেখতে পারেন অথবা আমাদের কোর্সটাও একটু ফলো করে দেখতে পারেন। আনন্দিতা ইরিনা লিখেছেন আপু ভোকাবুলারির জন্য কোনো টিপস দেন। আচ্ছা, ভোকাবুলারির জন্য টিপস ইজ আপনি অ্যাকচুয়ালি সিনোনিমস
প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা জিনিস হলো, আমাদের ভোকাবুলারি শেখার পাশাপাশি যেই সমস্যাটা হয় সেটা হলো স্পেলিং এর ঝামেলা হয়। স্পেলিং এর ঝামেলাটা খুবই অ্যালার্মিং, বিকজ আমার এমন অনেক স্টুডেন্ট আছে যাদের লেখা খুবই ভালো কিন্তু স্পেলিং এ সব সমস্যা, ঠিক আছে? তো আপনি যদি স্পেলিং এত ভুল করেন, প্রতি এভরি আদার 2 ওয়ার্ডস আপনার হলো সমস্যা বা স্পেলিং ভুল, তখন কিন্তু জিনিসটা খুবই বাজে হয়ে যায়। সো ভোকাবুলারি প্র্যাকটিস আপনি করবেন, একটা করতে পারেন আপনি ওয়ার্ড স্মার্ট বইটা ফলো করে দেখতে পারেন, অথবা ক্যামব্রিজের কিছু ভোকাবুলারির বইও আছে, অনলাইনে পাওয়া যায়, এগুলো সব ফ্রি রিসোর্সেস, ওইটাও আপনি ডাউনলোড করে একটু পড়ে দেখতে পারেন। এবং পাশাপাশি আমি সাজেস্ট করব নিজের একটা খাতা মেনটেন করা, কারণ নিজের যদি কোনো আপনি খাতা মেনটেন করেন, সেখানে যদি আপনি ক্লিয়ারলি খাতার মধ্যে হলো 3টা সেকশন বানায় ফেলেন, একটা হলো মেইন ভোকাবুলারি ওয়ার্ড যেটা আপনি শিখতেছেন সেটা, পাশাপাশি আপনি মিনিংটা লিখবেন, মিনিংটা অবশ্যই ইংলিশে লিখবেন, কারণ আমরা যেটা করি যে আমরা ইংলিশের এগেইনস্টে বাংলা মিনিং দিয়ে আমরা কিন্তু জিনিসটা শেখার চেষ্টা করি। সো বাংলা মিনিং না দিয়ে ইংলিশের এগেইনস্টে আপনি যদি ইংলিশ ওয়ার্ড মিনিং দিয়েই জিনিসটা শিখেন, তাহলে আই উড সে যে আপনার আরেকটু সলিড হবে প্রিপারেশনটা ভোকাবুলারির ক্ষেত্রে। এবং সিনোনিমস কি করবেন, পাশে একটা সেগমেন্ট রাখবেন যেখানে আপনি ওই ওয়ার্ডেরই 3টা বা 4টা সিনোনিম লিখে রাখবেন। আপনার যদি মনে হয় যে না, সিনোনিমের জায়গায় আমার সেন্টেন্স লিখলে আমার বেটার মনে থাকতেছে, তাহলে সেটাও করতে পারেন, ঠিক আছে? এবং অবশ্যই স্পেলিংটা খুব মনোযোগ দিয়ে খাতায় উঠাবেন, কারণ আপনি যদি মেইন খাতায় উঠাতে গিয়ে স্পেলিং ভুল হয়ে যায়, তখন কিন্তু ভালো মতনই একটা ধরা খাবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস ভোকাবুলারির জন্য, সেটা হলো যে আপনি প্রতিদিন ভোকাবুলারি, আমাদের যেটা হয়, আমাদেরকে পুশ করা হয় এমন ভাবে যে ভোকাবুলারি শিখো। সো আমরা ইউজুয়ালি কি করি, আমরা ওই যে ওয়ার্ড লিস্ট বের করি, ওয়ার্ড লিস্ট বের করে এ স্টার্ট করি, এর ধরেন ওখানে ওয়ার্ড আছে 100টা, ঠিক আছে, এরপরে বির ওয়ার্ড আছে 100টা। সো কেউ যদি একদম শুরু থেকে এর 100টাই পড়বো আমি, নাইলে পরেরটা যাব না, এরকম করা শুরু করে, তখন দেখা যায় যে অনেকের বোরডম কাজ করে, ঠিক আছে? সো আপনি যেটা করতে পারেন, প্রতিদিন 30টা ওয়ার্ড ইজ আ লট, ঠিক আছে? আপনি যেটা করবেন, ফার্স্টে এ থেকে 10টা, বি থেকে 10টা, সি থেকে 10টা টার্গেট করবেন যে আমি এই 30 ওয়ার্ডস আমি আজকে শিখে ফেলবো, ঠিক আছে? এবং ওই ফরম্যাট, যেই ফরম্যাটে একটু আগে বললাম, ওটা খাতায় লিখে ফেলতে পারেন। ওই ফরম্যাটে ওই 30টা ওয়ার্ডই শিখে ফার্স্টের দিন, সেকেন্ড দিন পুরা দিনটা আপনি জাস্ট ওই 30টা ওয়ার্ডই রিভিশন দেন, ঠিক আছে? বা বাসায় কেউ থাকলে বা ফ্রেন্ড কেউ থাকলে, যদি ফ্রেন্ডরা সিরিয়াস হয়, কারণ ফ্রেন্ডদের সাথে দেখা যায় যে হাসাহাসি বেশি হয়, সো ফ্রেন্ড কেউ থাকলে তার কাছ থেকেও হেল্প নিতে পারেন, যে সে আপনাকে অ্যাকচুয়ালি দেখবে যে আপনার পড়াটা কতদূর হয়েছে, আপনাকে লিখতে দিবে বা পড়া ধরবে, এরকম কিছু। এরপরে আবার DEF এরকম করে ফোকাস করে আই উড সাজেস্ট 30-30 করে আগান, তাহলে আমার মনে হয় যে আপনার জন্য জিনিসটা একটু কম বোরিং হবে এবং লার্নিং প্রসেসটাও অতটা মনোটোনাস হবে না। আচ্ছা, তৌহিদ কামাল স্যারও আমাদের সাথে দেখছেন, থ্যাংক ইউ, থ্যাংকস ফর জয়নিং। আপু, টেল সামথিং অ্যাবাউট ডেকার্টে অ্যান্ড স্পিনোজা প্লিজ। আমরা যখন আইএলস এর প্যাসেজ সলভ করব, আমরা ইতিহাসে না গিয়ে আমরা প্রিপারেশনের মধ্যেই থাকবো, ঠিক আছে? যেটুকু আমাদের আনসারের জন্য রেলেভেন্ট, আমাদের ওইটুকু জানলেই হবে, আমাদের ইতিহাসে যাওয়ার দরকার নেই। বাট ইউ ক্যান গো টু গুগল অ্যান্ড সার্চ ফর দিস টু নেমস ইউজিং ডেকার্টে দি ফিলোসফার অ্যান্ড স্পিনোজা দি ফিলোসফার, এই দুটো লিখলেই আপনার এই দুইজনের নাম অ্যান্ড ডিটেলস সবকিছু চলে আসবে। রেজওয়ান জনি লিখেছেন, এই তো এসে গেছি আমি, এবার কে ঠেকায় আমাকে? সো মনোযোগ দিয়ে প্রিপারেশন নেন, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। সো চলেন আমরা একটু একটু আবার কাজে ফেরত যাই, 2টা কোয়েশ্চেন করে এরপরে আসি। সুজল আহমেদ বলছেন এখন সহজ মনে হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। একটু স্ট্র্যাটেজিগুলো কাজে লাগায় দেখেন, পাশাপাশি একটু মনোযোগ দিয়ে পড়ে দেখেন, তাহলে মনে হয় একটু ভালো হবে। এত সাবস্টিটিউট কিভাবে মনে রাখবো, একটা টিপস। সাবস্টিটিউট অ্যাজ ইন কিসের কথা বলছেন, একটু ক্লিয়ারলি কমেন্টে বলবেন, তাহলে আমি রিপ্লাই দিতে পারবো। চলেন আমরা একটু 37 to 40 দেখে আসি। আমাদের এখানে কি ইয়েস নো নট গিভেন, রাইট? সো ইয়েস নো নট গিভেন এর কাহিনী হলো, এখানে ক্লিয়ারলি বলা আছে, দেখেন, ডু দিস ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দি ক্লেইমস অফ দি রাইটার ইন রিডিং প্যাসেজ 3। ক্লেইমস অফ দি রাইটার, তার মানে রাইটার যেটা বলছে প্যাসেজ 3-তে, আমাদেরকে কিন্তু সেটা খুঁজে বের করতে হবে, নিজের কথা না, ঠিক আছে? ইন দি বক্সেস 37 to 40 অন ইয়োর আনসার শিট,
রাইট ইয়েস নো নট গিভেন, ক্লিয়ারলি তিনটা বলা আছে। একটা ইয়েস, ইয়েসে কি বলছে, ইফ দি স্টেটমেন্ট এগ্রিজ উইথ দি ক্লেম অফ দি রাইটার। নোতে বলা আছে ইফ দি স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস, কন্ট্রাডিক্ট মানে কি, কন্ট্রাডিক্টরি আমরা জানি বিপরীত, সো রাইটারের কথার সাথে কথার বিপরীতে চলে যাচ্ছে বা দ্বিমত হচ্ছে, ওইটা খুঁজে বের করতে হবে। নট গিভেন if it is impossible to say what the writer thinks about it, so any information যেটা আমাদের প্যাসেজে দেওয়া নাই বা নট গিভেন, সেটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমরা নট গিভেন হিসেবে মার্ক করে থাকি। সো ইয়েস নো নট গিভেনের সময় অনেক বড় একটা সমস্যা হয়, সেটা কি, যে আমরা বুঝি না যে কিভাবে আনসারগুলো খুঁজে বের করবো। প্রত্যেকটা লাইন পড়লেই কিন্তু মনে হয় যে এটাই আমার আনসার, রাইট? এটার অনেক বড় একটা কারণ হলো আমাদের এই যে ব্রেনটা, আমাদের ব্রেনটা হলো খুব তাড়াতাড়ি বায়াসড হয়ে যায়, ঠিক আছে? সো আমরা যেটা করি, আমরা বায়াসড হয়ে নিজের যেটা মনে হচ্ছে নিজের জাজমেন্টটাকে এই জায়গায় চলে আসতে দিই। সো ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে, ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে কোনোভাবেই আপনি নিজের জাজমেন্ট যেটা, এটাকে আনতে পারবেন না, ঠিক আছে? নিজের বায়াসনেসটাকে সম্পূর্ণ বাইরে রেখে রাইটার পার্টিকুলারলি কি বলতেছে ওইটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। রাইটারের কথার বাইরে কিন্তু কোনো কথা নাই। সো চলেন দেখি 37, campaigns designed to correct misinformation will fail to achieve their purpose if people are unable to understand them. তার মানে কি বলা হয়েছে, যে campaigns designed to correct misinformation will fail to achieve their purpose. সো যেগুলা ক্যাম্পেইন ডিজাইন করা হয়েছে মিসইনফরমেশনকে কারেক্ট করার জন্য, সেগুলা কিন্তু ফেল করবে যদি মানুষজন সেগুলা বুঝতেই না পারে, রাইট? গত ক্লাসে জিজ্ঞেস করছিলাম কম্প্রিহেন্ডের সিনোনিম কি, রাইট? সো ওই কম্প্রিহেন্ড ওয়ার্ডটা আমাদের প্যাসেজে এই কারেক্ট মিসইনফরমেশন রিলেটেড একটা কথার সাথে কিন্তু ছিল। চলেন আমরা প্যাসেজে চলে যাই। অলরাইট, দেখেন এখানে আমাদের প্যাসেজের এই অংশে আছে, এটা হলো আমাদের 6th প্যাসেজ, কারণ লাস্ট প্যাসেজের আগের প্যাসেজে ফর কারেক্টিভ মেজার্স টু বি পারসুয়েসিভ, পারসুয়েসিভ মানে কনভিনসিং, আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছু যেটা বোঝা যায়, audiences need to be able to comprehend them which requires either effort to frame messages in a way। আচ্ছা, তার মানে কি, এগুলা যদি কাজ করতে হয় তার মানে অডিয়েন্সদেরকে 100% সেগুলো বুঝতেও হবে, না বুঝলে কিন্তু কোনোভাবেই এই ক্যাম্পেইন গুলো আলটিমেটলি কাজ করবে না। তার মানে আমাদের 37 এর আনসার আমাদের কি, পুরো এটার সাথে কিন্তু এই সেন্টেন্সটা মিলে গেছে। 37 আমরা মার্ক করতে পারি না ইয়েস, কারণ এটা আমাদের অথরের কথার সাথেও সম্পূর্ণ একমত, ঠিক আছে? এরপরে 38, attempts to teach elementary school students about misinformation have been opposed। আমার যতদূর মনে পড়ে আমরা প্যাসেজ যেখান থেকে পড়েছিলাম, কোথাও এলিমেন্টারি স্কুলের কোনো কথা বা মিসইনফরমেশনের ছড়ানোর যে আটকানোর জন্য যে অ্যাটেম্পটস, সেটাকে কোনোভাবেই অপোজ করা হয়েছে বা থামানো হয়েছে, এটা কিন্তু কোথাও নাই। তারপরেও এটা নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া ছিল। সো নট গিভেনের কাহিনী হলো যে কিছু ইনফরমেশন হয়তো বা দেওয়া থাকবে যেটা সম্পূর্ণ সেন্টেন্সটাকে রেপ্রেজেন্ট করে না, কিন্তু সেটা কন্ট্রাডিক্টরি কিন্তু হয় না। দেখেন আমরা দেখি যে কোথায় আছে এটা। এই যে এলিমেন্টারি স্কুল শব্দটা খুঁজে পাইছি আমরা। এবার আমরা এই সেন্টেন্সটা একটু ক্লিয়ারলি পড়বো, চলেন। That some audiences might be unaware of the potential for misinformation also suggests the utility of media literacy efforts as early as elementary school। এখানের যে কথাটা, এটা বলা আছে কি, যে অডিয়েন্সরা যদি বুঝতে না পারে ক্লিয়ারলি যে কিভাবে মিসইনফরমেশন থামানো হচ্ছে বা থামানো হবে, তাহলে ওখানে একটা পটেনশিয়াল থেকে যায় কিসের, যে might be unaware of the potential for misinformation also suggests the
তার মানে ওখানে পটেনশিয়াল থেকে যায় যে ওরা খুব বেশি মিস ইনফরমেশনের কাছে ধরা খাবে। সেটার জন্য কি করা হচ্ছে, সাজেস্ট দি ইউটিলিটি অফ মিডিয়া লিটারেসি। তার মানে মিডিয়া লিটারেসি জিনিসটা মানুষের থাকা খুবই জরুরি, যাতে আপনি একটা কন্টেন্ট যেটা দেখছেন সেটা দেখে আপনি বুঝতে পারেন যে এটা কি কোনো মিস ইনফরমেশন নাকি রিয়েল ইনফরমেশন। সো মিডিয়া লিটারেসি এফোর্ট কখন থেকে করা লাগতে পারে, এলিমেন্টারি স্কুল থেকে। বলছে মিডিয়া লিটারেসি জিনিসটা যদি আমাদের এলিমেন্টারি স্কুল থেকে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য মিস ইনফরমেশনটা ক্যাচ করা ইজিয়ার হবে। ওই সেন্টেন্সটাতে আমাদেরকে বলছে এলিমেন্টারি স্কুল থেকে মিডিয়া লিটারেসি জরুরি। এই সেন্টেন্সে কি বলছে, attempts to teach elementary school students about misinformation have been opposed। তার মানে কি, আমাদের অর্ধেক ইনফরমেশন দেওয়া আছে কিন্তু পুরা ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া নাই। তার মানে আমরা এটাকে নট গিভেন লিখতে পারি 100%। 38 is not given। চলেন একটু কমেন্টস গুলো চেক করে আসি। একজন লিখেছেন আপনি মেন্টরসের কোন ব্রাঞ্চে আছেন। আপনি মেন্টরসের অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্রাঞ্চেই খুবই এক্সপার্ট ইনস্ট্রাক্টরস পাবেন। আমি বর্তমানে আছি কলাবাগান ব্রাঞ্চে। আপনার ক্লাস করলে সব ইজি লাগে, আনন্দিতা ইরিনা লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতেছেন, এটাই অনেক। বুঝে এই টেকনিকগুলো স্ট্র্যাটেজিগুলো ফলো করে একটু কাজে লাগান, তাহলে স্কোরও ইনশাল্লাহ ভালো আসবে। আপু একাডেমিক সিজিপিএ, রেজাউল লিখেছেন আপু একাডেমিক সিজিপিএ খারাপ কিন্তু আমি আইএলস দিব, এখন আমি কি লো পয়েন্ট নিয়ে হবে কিনা। একাডেমিক সিজিপিএ খারাপ অ্যাজ ইন আপনার কতটুকু, এটা তো আপনি এখানে ইনফরমেশনটা দেন নাই। কিন্তু আপনি যদি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট চেক করেন, অ্যাকচুয়ালি সিজিপিএর ব্যাপারটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করে। অনেক ইউনিভার্সিটিতে এমন কোর্সেসও আছে যেখানে ওরা 2.5 থেকে নিয়ে আপওয়ার্ডস সব সিজিপিএ কে অ্যাকসেপ্ট করে। অনেকে আছে যে 3 এর একটু নিচ থেকে অ্যাকসেপ্ট করে, কোনোটা আবার আছে 3 অথবা 3.5 না হলে কিন্তু অ্যাকসেপ্ট করে না। সো আপনি যেটা প্রথমে যে কাজটা করবেন, আপনি ইউনিভার্সিটিতে গিয়ে আপনার যে পছন্দের ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের এন্ট্রি রিকোয়ারমেন্টসগুলো একটু চেক করবেন। চেক করার পরে ওখানে দেখবেন সিজিপিএ কেমন, এবং যদি ওখানে ক্লিয়ার ইনফরমেশন না থাকে ওই ইউনিভার্সিটির ইমেইল অ্যাড্রেসটা খুঁজে ওখানে একটা ইমেল পাঠায় দেখেন যে আপনাকে কি বলে, ঠিক আছে। এবং এটার পরে আপনার আইএলস কত লাগবে সেটাও ওই এন্ট্রি রিকোয়ারমেন্টসে লেখা থাকে। সো ওখান থেকে আপনি সব ইনফরমেশন কিন্তু পাবেন। আপু মেন্টরসে কি বেসিক থেকে গ্রামার কোর্স আছে? তনয় লিখেছেন থাকলে কার ব্যাচটা নিলে ভালো হবে, প্লিজ সাজেস্ট মি। জি, অ্যাকচুয়ালি বেসিক থেকে গ্রামার কোর্স আছে, আমাদের ফুল প্যাকেজও আছে। এবং পার্টিকুলারলি কোনো টিচারের নাম এখানে নেওয়ার কোনো রিজন নাই, বিকজ আমাদের প্রত্যেকটা টিচারই খুবই রিগোরাস একটা রিক্রুটমেন্ট সেশনের মধ্যে দিয়ে আসে, এবং যতজনই এখানে আছেন সবাই এক্সপার্ট। সো আপনি যার ব্যাচেই পড়েন না কেন আপনার জন্য ভালো হবে। আলটিমেটলি কিন্তু শুধু ইনস্ট্রাক্টরের উপর না, জিনিসটা আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন ওইটার উপরেও ডিপেন্ড করবে। অলরাইট, এরপর নয়ন ভাই লিখেছেন যে আমাদের ম্যাম ভালোভাবে পড়াতে পারে, এভাবে পড়ালে 7.5 পাওয়া অনেক সোজা হয়ে যাবে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আপনার যে রিকোয়ার্ড, আপনার যে ডিজায়ার্ড স্কোরটা সেটা আপনি পেলেই আমি অ্যাকচুয়ালি খুশি হব। এভরিডে বাসায়, সাব্বির ভাই বলেছেন এভরিডে বাসায় কতক্ষণ এফোর্ট দেওয়া প্রয়োজন। আচ্ছা, সো অনেক স্টুডেন্ট আমার আছে এমন দেখছি আমি, যে সারাদিন ক্যামব্রিজের বই নিয়ে বসে থাকে, সারাদিন আইএলস এর জিনিসপত্র নিয়ে বসে থাকে। এটা করার কোনো প্রয়োজন নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। কেন? কারণ আপনি যদি দিনে একটু 2 ঘন্টা সময় ডেডিকেট করেন এটার পিছনে, আই থিঙ্ক দ্যাট ইজ মোর দেন এনাফ, ঠিক আছে। আমি নিজে একটু ফাঁকিবাজ প্রকৃতির মানুষ, এবং আমি এভাবে চিন্তা করি যে কত কম কষ্ট করে আমি আমার পড়াটা বা আমার পারফেক্ট যে স্কোরটা ওইটা পেতে পারি। সো সেটার জন্য আপনি 2 ঘন্টা সময় যদি ইনভেস্ট করেন সেটাই আপনার জন্য অনেক। যেটা আমি সাজেস্ট করব যে কিভাবে বাসায় পড়তে হবে, এটা যেহেতু জানতে চেয়েছেন, আপনি একটা কঠিন মডিউল একটা সহজ মডিউলকে একসাথে গ্রুপ করেন। অ্যাজ ইন যেদিন আপনি রাইটিং করবেন ওই দিন আপনি লিসেনিং প্র্যাকটিস করবেন, একদিনে রাইটিং আর লিসেনিং
এবং যেদিন আপনি রিডিং করবেন ওই দিন আপনি শুধু স্পিকিং প্র্যাকটিস করবেন। সো একটা হেভি টাস্ক আর একটা ইজি টাস্ক, এটা করলে আপনার কাজে বা আপনি যে প্রিপারেশন নিচ্ছেন সেটাতে কিন্তু আপনার বেশি কষ্ট মনে হবে না। অ্যান্ড আইএলস এর জন্য আপনার অ্যাকচুয়ালি 2-3 মাস প্রিপারেশন নেওয়াটাই এনাফ। আপনার একদম 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বই নিয়ে বসে থাকার দরকার নেই। আপনি যদি 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়েন সেটাই আপনার জন্য কিন্তু এনাফ, ঠিক আছে? তো চলেন আমরা লাস্টের 2টা কোয়েশ্চেন একটু ডিল করে আসি, এরপরে আমরা বাকি সবার কোয়েশ্চেন্স গুলা নিব। যাদের যা কোয়েশ্চেন আছে আপনারা একটু কমেন্ট বক্সে দিতে থাকেন, আমি ততক্ষণে লাস্টের 2টা টাস্ক আপনাদেরকে লাস্টের 2টা কোয়েশ্চেন্স একটু দেখাই দেই। 39. It may be possible to overcome the problem of misinformation in a relatively short period. So এখানে কথাটা বলতেছে যে মিসইনফরমেশনের যে প্রবলেমটা সেটা খুব অল্প সময়ের মধ্যেই হয়তোবা ট্যাকেল করা যাবে বা সামলানো যাবে। হয়তোবা কেন? কারণ পসিবল টু, ঠিক আছে? সো আসলে কি অল্প সময়ের মধ্যে জিনিসটা করা যাবে? আমাদের প্যাসেজে কিন্তু আমরা পড়ছিলাম যে এটা খুবই লম্বা সময় ধরে একটা জিনিস যেটা চলে। দেখেন এই যে চোখের সামনে আছে লং অ্যান্ড আর্ডুয়াস ওয়ান। লং ইজ লম্বা, আর্ডুয়াস হলো কষ্টসাধ্য। দি জার্নি ফরওয়ার্ড আনডাউটেডলি উইল বি আ লং অ্যান্ড আর্ডুয়াস ওয়ান। কিন্তু বলছিলাম যে অসম্ভব না, তার মানে ডাইরেক্টলি কিন্তু আমাদের যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে এটাকে কন্ট্রাডিক্ট করতেছে, এটার বিপরীত কথা বলা আছে। এখানে বলা আছে শর্ট পিরিয়ড, ওখানে বলা আছে লং এন্ড আর্ডুয়াস ওয়ান। সো দি আনসার ইজ নো, ঠিক আছে? লাস্টেরটাই, the need to keep up with new information is hugely exaggerated in today's world. এই কথাটা মানে কি যে the need to keep up with new information is hugely exaggerated. এখনকার সময়ে এই যে নিউ ইনফরমেশনের সাথে তাল মিলিয়ে চলা, এই জিনিসটাকে অনেক এক্সাজারেট করে অনেক বড় করে জিনিসটা দেখানো হয়। আসলে কি এরকম কি কোনো ইনফরমেশন আমরা পাইছিলাম? চলেন দেখি লাস্টে আমাদের কি বলছিল। To overcome the worst effects of the phenomenon, we will need coordinated efforts over time. তার মানে এই জিনিসটাকে ডিল করতে হলে আমাদের কোঅর্ডিনেটেড এফোর্ট লাগবে, একসাথে যেখানে আমরা সবাই মিলে কাজ করতে পারবো, rather than any singular one time panacea. তার মানে কি বলতেছে? শুধুমাত্র একটা টাইমের আমাদের কোনো কাজ আছে বা সলিউশন আছে, সেটার জায়গায় ওভার টাইম আমরা একসাথে এফোর্ট দিয়ে কিভাবে জিনিসটাকে সলভ করতে পারি এটা বলা আছে। এখানে কোনো জায়গায় কিন্তু আমাদের ওই লাস্ট সেন্টেন্সের যে এক্সাজারেটেড ইন টুডেজ ওয়ার্ল্ড এটা নাই। সো উই উইল মার্ক দিস অ্যাজ নট গিভেন, ঠিক আছে? সো this marks the end of our reading test 1 of Cambridge module 19. সো এখন কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা একটু কোয়েশ্চেন গুলা করেন, আমি একটু কোয়েশ্চেন গুলার আনসার দিয়ে আসি। চলেন। নয়ন লিখেছেন হ্যালো, হাই। শাফিন আমাদের সাথে দেখছেন, মেঘা আমাদের সাথে দেখছেন, নিলয়, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, কাউসার, সাইফুল। আপু প্যাসেজের কই আনসার আছে সেটা কিভাবে ইজিলি খুঁজে পাবো? এই যে আমরা এতক্ষণ ধরে যে কিওয়ার্ডস গুলা ইউজ করলাম, ওই কিওয়ার্ড গুলাই অ্যাকচুয়ালি আপনাকে লোকেট করতে হয়। পাশাপাশি ওই কিওয়ার্ড গুলার অনেক সময় সিনোনিমসও দেওয়া থাকে। সো আমরা যদি কিওয়ার্ডের কাছাকাছি কোনো ওয়ার্ডও পেয়ে যাই, আমাদেরকে কিন্তু একটু ওই সেন্টেন্সটা পড়ে দেখতে হবে। এরকম করলে আমাদের জন্য জিনিসটা অনেকটা ইজিয়ার হয়ে দাঁড়ায়। এরপরে আপু আমার বেসিক টু আইএলস এর কোর্স শেষ, বাট কিছু পারি না, রাইটিং তো লিখতেই পারি না, অগাস্টে আমি এক্সাম দিতেই হবে, কিভাবে কি করব বুঝতেছি না, প্লিজ কিছু টিপস দেন। অলরাইট, সো আমাদের যে কোর্সের রাইটিং সেগমেন্টটাতে অ্যাকচুয়ালি ইনস্ট্রাক্টররা কিন্তু ফরম্যাট দেখায় দেয়, সেই ফরম্যাট অনুযায়ী লিখলে কিন্তু আপনার রাইটিংয়ে 7+ পাওয়া খুবই ইজি, ঠিক আছে? সো যেহেতু বলতেছেন পার্টিকুলারলি আপনার রাইটিং সেগমেন্টের সমস্যা হচ্ছে, আই উড সাজেস্ট যে আমাদের লাস্টের লেকচার শিটে কিছু টপিকস দেওয়া আছে, আপনি ওটার উপরে প্র্যাকটিস করতে পারেন। পাশাপাশি যেটা করতে পারেন, ফরম্যাটটাকে ফলো করবেন, এবং ফরম্যাটের পাশাপাশি ভর্তির সময় আমাদের কিছু ম্যাটেরিয়ালস দেওয়া হয়, বই দেওয়া হয়, ওই বইয়ের মধ্যে থেকে আপনি পার্টিকুলারলি টপিক ওয়াইজ, ফর এক্সাম্পল রাইটিং টাস্ক 2 এর অ্যাডভান্টেজ ভার্সেস ডিসঅ্যাডভান্টেজ, রাইট? এটা একটা পার্টিকুলার টাইপ, আপনি এটা রিলেটেড একটা এসে খুঁজে বের করতে পারেন, খুঁজে ওটা পড়ে দেখতে পারেন। ধরেন যে আপনার
অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রিলেটেড যে এসে, সেটা সম্ভবত আমাদের রিডিং বই যেটা, সেটার 304 নাম্বার পেজে আছে। সো আপনি ওইটা দেখতে পারেন, ওইটা পড়ে দেখেন। সো এরপরে ওই ফরম্যাট ফলো করে, এটার ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা ফলো করে আপনি ওইটার আদলে নিজে একটা আনসার লেখার চেষ্টা করেন। এবং যেহেতু আপনি অলরেডি স্টুডেন্ট ছিলেন, সো আপনার কাছে অবশ্যই সাপোর্ট সেন্টারের সুবিধাগুলা অ্যাভেলেবল থাকার কথা। আপনি কিন্তু রাইটিং কপিও চেক করাতে পারেন, ঠিক আছে? পাশাপাশি আপনি এইসব ফরম্যাট ফলো করে এবং কিছু পার্টিকুলার ট্রানজিশনাল ওয়ার্ড যেগুলো, লিঙ্কিং ওয়ার্ড যেগুলো দিয়ে আমরা এক্সামিনারকে সিগন্যাল করি, সেগুলো ইউজ করেও কিন্তু আপনার রাইটিংটা আরো বেটার করতে পারেন। কাউসার লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শাফিন লিখেছেন এক্সাম না দিয়ে কিভাবে 8 পাবো। সো ফাঁকিবাজি করে 8 পাইতে পারেন হয়তোবা, আই ডোন্ট নো, আমার কাছে কোনো ওয়ে নাই এটার। নাজমুস সাকিব, ম্যাম একদিন পর স্পিকিং এক্সাম, কিন্তু আজ স্পিকিং এর মকে ব্যান্ড আসছে 5.5, এক্সামে কেমন আসতে পারে? অলরাইট, সো মকে যেই স্কোরই আসুক না কেন সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার মকে যদি 5.5 এসে থাকে, আপনার আশা করতে পারি যে মেইন এক্সামে হয়তো বা আরো বেটার স্কোর আসবে। তো আপনি মকে কবে কি পাইছেন বা গতকালকেও বা যেটা পাইছেন সেটার দিকে ফোকাস না করে আমি সাজেস্ট করব আপনি একটু কেমন কোয়েশ্চেন আসলে কি বলবেন এটা, এবং হঠাৎ করে কোনো কোয়েশ্চেন শুনলে যাতে অপ্রস্তুত না হয়ে যান, এটার উপরে একটু কাজ করেন। যেহেতু কালকে স্পিকিং টেস্ট, অবশ্যই নিজেকে আর প্রেশার দেওয়ার দরকার নেই। আজকে আপনি বেশিক্ষণ নিজেকে প্রেশার না দিয়ে আপনি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি রিল্যাক্সড হয়ে যান, ঘুমায় টুমায় যান এবং ফ্রেশ মাইন্ডে এক্সাম দিতে যান। আশা করি ভালো হবে এবং আপনার পারফরমেন্স বরাবরই সুন্দরই ছিল। সো বেস্ট অফ লাক। নূর আলম লিখেছে এক্সাম না দিয়ে 8 পেতে চাই, ইনশাল্লাহ 9 শিওর। অবশ্যই পাবেন, এক্সাম না দিয়ে 8 9 সবই পাবেন অবশ্যই, কিন্তু সেটা স্বপ্নে। অলরাইট, সো আমাদের আর কোনো কোয়েশ্চেন নাই, আমরা আজকে আমাদের সেশনটা শেষ করতে পারি। নেক্সট সেশনে আমাদের দেখা হবে নতুন একটা টেস্ট নিয়ে, নতুন একটা সলভ নিয়ে। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আমাদের সেশন হবে প্রতি শনিবার এবং বুধবার। দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।